রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার গঠিত ৬ সংস্কার কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে আজ। একই সঙ্গে পরবর্তী আশু করণীয়, মধ্যমেয়াদী পরিকল্পনা বা ভবিষ্যতে নির্বাচিত সরকার কি করতে পারে সেটিরও সর্বসম্মত সুপারিশমালা পেশ করবেন কমিশনের প্রধানরা। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে, গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে ড. মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য ৬টি কমিশন গঠন করে দেন। এসব কমিশনকে ৯০ দিন বা ৩ মাসে অর্থাৎ ৩০শে ডিসেম্বর প্রতিবেদন জমা দিতে বলা হয়। এরপর নির্ধারিত সময়ের ১৫ দিন পর গত ১৫ জানুয়ারি সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার ও দুর্নীতি কমিশন এই ৪টি সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর কাছে পাঠানো হবে আজ। এরপর চূড়ান্ত পর্যায়ে শিক্ষার্থী, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ৩ থেকে ৭ দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আলাদাভাবে কর্মসূচি পালন করার কথা রয়েছে। কর্মসূচির স্থলে আছেন আমাদের গাজীপুরের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। নাসির, ছাত্র আন্দোলন কি শুরু হয়েছে? কর্মসূচি, তাদের যে কর্মসূচি আজকে ছিল, এটা কি শুরু হয়েছে কিনা জানাবেন। নাজনীন, সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল সহ সকাল 11টা থেকেই তাদের কর্মসূচি মূলত শুরু হয়েছে। তারা প্রথমে রাজবাড়ী অর্থাৎ ডিসি অফিসের গেটের সামনে তারা অবস্থান নিয়েছিল। পরে এখান থেকে রাজবাড়ী মাঠে তারা সমাবেশ করেছে, প্রতিবাদ সমাবেশ করেছে। পরে তারা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে জয়দেবপুর বাজার রেল গেট পর্যন্ত তারা বিক্ষোভ মিছিল করেছে এবং মিছিল শেষ করে এখন এখানে চলতেছে বিক্ষোভ সমাবেশ। এখন তারা এই বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল শেষে তারা প্রতিবাদ সমাবেশ করছে। প্রতিবাদ সমাবেশে তারা এখনো দাবি করছেন যে যারা আহত আছেন বা যারা মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে আছেন, তাদের যে হামলাকারী যারা, তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য তারা দাবি করছেন। এর পাশাপাশি যারা হামলাকারী ইন্ধন দাতা হিসাবে চিহ্নিত, অর্থাৎ সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, আকম মুজামিল হক সহ যারা গাজীপুর নেতৃবৃন্দ আছেন, যারা ওই হামলাকারীদেরকে ইন্ধন দিয়ে থাকেন, যারা তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে এই আইনের আওতা আনার জন্য এই ছাত্র নেতৃবৃন্দ তারা দাবি করে চলেছেন। এখানে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ, রয়েছেন নাগরিক কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এখানে রয়েছেন। প্রত্যেকের দাবি যে শুরু থেকে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত ভূমিকা নিতেন, তাহলে হয়তোবা গত রাতের মতো এরকম আক্রমণ এবং এতগুলো ছাত্র আহত হওয়ার ঘটনা ঘটতো না। তাই তাদের মূল দাবি রয়েছে যে প্রশাসন যাতে শক্ত ভূমিকা রাখে এবং প্রশাসনের দুর্বলতার সুযোগ তারা নিচ্ছে, এটাই দাবি করছেন, যার জন্য তারা প্রশাসনের অপসারণ দাবি করছেন এবং এই হামলাকারীদের গ্রেপ্তারের দাবি করছেন। এই ছিল গাজীপুরে ছাত্র বিক্ষোভের কর্মসূচি। নাজনীন, জানছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের খবর। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে বিশ্বব্যাপী ভিন্নভাবে উপস্থাপন করতে পতিত সরকার ষড়যন্ত্র করে যাচ্ছে। এর সাথে ভারতের গণমাধ্যমও জড়িত বলে মনে করেন তিনি। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত এখন যে আচরণ করছে তা আশা করা যায় না। আজ জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি বইয়ের প্রকাশনা উৎসবে তারা এসব কথা বলেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান সফল করতেই শুধু আন্দোলনই নয়, গ্রাফিতিও অনন্য ভূমিকা রেখেছিল, যা এখনও সারা দেশের দেয়ালে দেয়ালে দৃশ্যমান। সেই গ্রাফিতি নিয়ে এবার বই লিখেছেন সাংবাদিক জিএম রাজীব, যার নাম দিয়েছেন দ্রোহের গ্রাফিতি। বইটির প্রকাশনা উৎসবে এসব গ্রাফিতির নানা দিক তুলে ধরেন বক্তারা। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণ অভ্যুত্থান সফল হলেও একে ভিন্নভাবে উপস্থাপনের ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার, চোরতন্ত্রের জননী, গুমের জননী, তারা চাচ্ছেন বাংলাদেশকে, এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন।
বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, 3000 পুলিশ মারা গেছে। ওদের মাঝে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা? জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যেটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না। শফিকুল আলমের বক্তব্যকে সমর্থন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, আওয়ামী লীগের লোকজন এখনও হত্যার হুমকি দিচ্ছে। সবাইকে পতিত সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকারও আহ্বান জানান তিনি। যে আমার অবাক লাগে যে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে এমন নির্লজ্জের মতো ওখানকার মিডিয়া, কিছু সাংবাদিক ওই একই ধরনের বয়ান তৈরি করছে। শেখ হাসিনা যেমন করেছেন, সে এক ফ্যাসিস্টের পক্ষ অবলম্বন করে বয়ান তৈরি করছে। এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজের যে বিকাশ হওয়ার সম্ভাবনা যেটা তৈরি হয়েছে, এটা কোনোভাবেই তারা করছেন না, কি বলে, এটা সহ্য করতে পারছেন না। শুধুমাত্র শেখ হাসিনার মুক্তি, এটা কেন? এটা একটা গণতান্ত্রিক দেশের কাছ থেকে তো আমরা এটা আশা করতে পারি না। রিজভী আরও বলেন, কোনোভাবেই ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, তবে গঠনমূলক সমালোচনার মাধ্যমেই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার গঠিত ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে আজ। একই সঙ্গে পরবর্তী আশু করণীয়, মধ্যমেয়াদী পরিকল্পনা বা ভবিষ্যতে নির্বাচিত সরকার কি করতে পারে সেটিরও সর্বসম্মত সুপারিশমালা পেশ করবেন কমিশনের প্রধানরা। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য ৬টি কমিশন গঠন করে দেন। এসব কমিশনকে ৯০ দিন বা ৩ মাসে অর্থাৎ ৩০ ডিসেম্বর প্রতিবেদন জমা দিতে বলা হয়। এরপর নির্ধারিত সময়ের ১৫ দিন পর গত ১৫ জানুয়ারি সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার ও দুর্নীতি কমিশন, এই ৪টি সংস্কারের কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর কাছে পাঠানো হবে আজ। এরপর চূড়ান্ত পর্যায়ে শিক্ষার্থী, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ৩ থেকে ৭ দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। শেখ হাসিনা দালাই লামা নন, ভারতের উচিত তাকে সমর্থন না দেয়া, এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট। প্রতিবেদনে বলা হয়, রক্তক্ষয়ী অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার ১৮০তম দিনেই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় লাইভে ভাষণ দেওয়ার ঘোষণা দেন। ফেসবুকে দেওয়া একটা পোস্ট তাই বাংলাদেশি তরুণরা দ্রুত লুফে নেয়। সেই পোস্ট সন্ধ্যা নাগাদ ঢাকার কেন্দ্রস্থলে কয়েক হাজার বিক্ষোভকারীর সমাবেশ ঘটায়। হাসিনা তার বক্তৃতা শুরু করার সময় ধানমন্ডি ৩২-এর ঐতিহাসিক ভবনটির সামনে কয়েকটি বুলডোজারও আনা হয়। বাড়িটি ভাঙা হয় এবং এই ঘটনাটি অনেককে, এমনকি বাংলাদেশের সরকারকেও বিস্মিত করে। প্রায় ৪০ জন সেনা সদস্য রাস্তার মুখে গিয়ে ওই বাড়িতে ঢোকার চেষ্টা করেন, কিন্তু কিছুক্ষণ পরই তারা বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে সেখান থেকে সরে যান। বাংলাদেশে নিজেদের দূতকে তলবের প্রতিক্রিয়ায় এবার ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করেছে নয়াদিল্লি। শুক্রবার ভারপ্রাপ্ত হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করা হয়। তলব সংক্রান্ত এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত বিষয়ে ভারতকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। ৫ই ফেব্রুয়ারি শেখ হাসিনার অডিও ভাষণ নিয়ে দিল্লি বলছে, হাসিনা ভাষণ দিয়েছেন নিজস্ব ব্যবস্থাপনায়, তার মন্তব্য ব্যক্তিগত অবস্থান থেকে দেয়া। ভারত সরকারের অবস্থানের সঙ্গে এটিকে মিলিয়ে দেখার সুযোগ নেই। এর সাথে ঢাকা দিল্লির দ্বিপক্ষীয় ইস্যুর সম্পর্ক নেই। এর আগে এক বিবৃতিতে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার নিন্দা জানায় ভারত। রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি প্রতিপাদ্য ধারণ করে অনুষ্ঠিত হল ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন ২০২৫। ভোর ৫টায় রাজধানীর ৩০০ ফিটে শুরু হওয়া এই ম্যারাথনের অংশ নেয় ১০,০০০ দৌড়বিদ। এছাড়াও ১০টি দেশ হতে বিদেশি ম্যারাথনার অংশ নেন।
5টি ভিন্ন ক্যাটাগরির মধ্যে ফুল ম্যারাথনে 4 লাখ, হাফ ম্যারাথনে 3 লাখ ও সাধারণ ক্যাটাগরিতে 1 লাখ টাকা প্রথম পুরস্কার দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, এই ধরনের আয়োজনে তরুণ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখবে, পাশাপাশি শারীরিক সুস্থতা বৃদ্ধি করবে। আগামীতে প্রতিটি জেলায় এই উদ্যোগ ছড়িয়ে দিতে তারা কাজ করছেন বলে জানান তিনি। আলু চাষিদের সুরক্ষা প্রদানে হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া কৃষকদের জন্য সহনীয় পর্যায়ে আনা প্রয়োজন। আর এজন্য হিমাগার শিল্পকে কৃষিভিত্তিক শিল্প ঘোষণা করার দাবি জানিয়েছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। সকালে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় হিমাগার মালিকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট খাতের জন্য বিদ্যুৎ বিল ও ব্যাংক ঋণের সুদের হার কমানোর দাবি জানান। সেই সাথে উৎসে কর কর্তন ও ভ্যাট প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া চলতি বছরে হিমাগারে আলু সংরক্ষণের জন্য কেজি প্রতি ভাড়া 8 টাকা নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। সরকারের নীতি সহায়তার পাশাপাশি যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে হিমাগার শিল্প ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলেও জানান তারা। গাজীপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ক্যাডারদের হামলার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। আহতদের দেখতে গিয়ে তিনি একথা বলেন। সকল আওয়ামী লীগ নেতাকর্মীদের গর্ত থেকে বের করে আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সার্জিস আলম। হামলার ঘটনায় 16 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে জিএমপি কমিশনার। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্রদের উপর নৃশংস হামলার প্রতিবাদে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা। শিক্ষার্থীরা দ্রুত মোজাম্মেলের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার দাবি জানান। সার্জিস আলম, হাসানাত আবদুল্লাহ সহ স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে অবস্থান নিয়েছেন। এ সময় সার্জিস আলম বলেন, গর্তে লুকিয়ে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীদের বের করে আনা হবে। গতকালকের হামলায় যে সন্ত্রাসীরা জড়িত ছিল তাদেরকে আজকের মধ্যে গ্রেফতার করতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবিগুলোর বাস্তবায়ন হচ্ছে, ওই সন্ত্রাসীরা কারাগারে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান হবে। যারা আমাদেরকে এভাবে আঘাত করেছে তাদেরকে প্রত্যেকের এই আঘাতের শিকার হতে হবে ইনশাআল্লাহ। আমাদেরকে বলতে চাই, আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করবো। আমি নিশ্চয়তা দিতে চাই, এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। এদিকে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে এবং তাদের সর্বোচ্চ যেন পানিশমেন্ট হয় এই ব্যবস্থা করা হবে। এটা ইনভেস্টিগেশনে আগে তো আমি পুরোটা বলতে পারবো না। শুক্রবার গাজীপুর মহানগরের দক্ষিণখান এলাকায় স্বৈরাচার সরকারের সাবেক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালাতে যান বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় মসজিদের মাইকে ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে 25 শিক্ষার্থী আহত হয়। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে আজ রাত থেকে গাজীপুর সহ সারা দেশে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে শুক্রবার রাতে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ থেকে সারা দেশে এ বিশেষ অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে আজ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামীকাল রোববার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের চৌরাস্তায় স্থাপিত শেখ মুজিবুরের মুরাল এবং আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা সম্বলিত স্মৃতিস্তম্ভ ফলক ভেঙে দিয়েছে ছাত্র জনতা। সকালে বেকু দিয়ে ভাঙার কাজ শুরু করে ছাত্র জনতা। খবর পেয়ে বোয়ালমারী থানার উপপরিদর্শক আব্দুস সবুরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাধা প্রদান করার চেষ্টা করে। পুলিশের বাধা উপেক্ষা করে তারা ভাঙার কাজ চালিয়ে যায়। পরে স্তম্ভটি ভাঙার কাজে বাধা দিয়ে বা বিরোধিতা করেও সুবিধা না করে উঠতে পেরে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন করে সম্মানের সাথে বিদায় নেয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কক্সবাজার সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি বলেন, গত 5ই আগস্টের পরও চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি। দেশে দুঃশাসন যতদিন থাকবে ততদিন জামাতকে আন্দোলন চালিয়ে যেতে হবে। শহীদদের আত্মার সাথে বেইমানি করা যাবে না উল্লেখ করে ডাক্তার শফিকুর বলেন, 24-এর গণহত্যার বিচার হতে হবে। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন করে সম্মানের সাথে বিদায় নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। যারা নিজের বাড়িঘর ছাড়া অন্য কোনো জায়গা দেখে না, তাদের এদেশের শাসক হওয়ার কোনো অধিকার নেই। যেই জায়গাগুলো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে, আমাদের দায়িত্ব হবে সেই জায়গায় প্রথমেই উন্নয়ন পৌঁছে দেওয়া। কিন্তু তাই বলে অন্যরাও বঞ্চিত হবেন না। যার যেটা ন্যায্য পাওনা তারা সেটা পাবেন। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য স্বৈরাচারী শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দুপুরে নেত্রকোনা জেলা জামায়াত ইসলামের আয়োজনে এক কর্মী সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, হাসিনার শাসনামলে দেশের মানুষের ওপর যে নির্যাতন চালানো হয়েছিল, সেই ক্ষোভের কারণেই দেশের এখনও বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটছে। এ সময় তিনি সংস্কার সম্পন্ন ও অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সব সংস্কার অন্তর্বর্তী সরকারের পক্ষে করা সম্ভব হবে না, তবে কিছু বিষয়ে সবাইকে ঐক্যমতে পৌঁছাতে হবে বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AK এনামুল হক। দুপুরে সিলেট প্রেস ক্লাবের নাগরিক সংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, সংবিধান সংস্কারে সংসদ লাগবে, তবে বিচার বিভাগ, নির্বাচন এবং পুলিশ সংস্কারে সবার মধ্যে ন্যূনতম ঐক্য গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী নেতা ও ছাত্র প্রতিনিধিরা জাতীয় ঐক্য নিয়ে তাদের ভাবনা তুলে ধরেন। এ সময় সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের নানা প্রতিবন্ধকতা নিয়েও আলোচনা করেন বক্তারা। কনস্টিটিউশনও মিনিমাম ঐক্যমত থাকা উচিত, তবে এটা এরা করতে পারবে না, কারণ নতুন পার্লামেন্ট এসে করতে হবে। আমি এই কয়েকটা বিষয়ে মিনিমাম পয়েন্টে সব বিষয়ে একমত আমরা হতে পারবো না, কিন্তু কিছু বিষয় একমত হওয়া উচিত। সমঝোতা সংলাপ নামে রংপুরে একটি সেমিনারের আয়োজন করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন, জুলাই 36 ফোরাম এবং অপরাজেয় বাংলা। সেমিনারে বক্তারা বলেন, সংবিধান সংস্কারের মতো একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের মানুষের চিন্তা ভাবনাকে গুরুত্ব দিতে হবে। রংপুর নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। আলোচনায় অংশ নেন জুলাই 36 ফোরামের নাজির শাহিন, সাহিব উদ্দিন ও চিনু কবির। সেমিনারে রংপুরের বিভিন্ন শ্রেণীর পেশা মানুষ অংশ নেন। প্রশাসনের আশ্বাসে 3 ঘণ্টা পর কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে স্বাভাবিক হয়েছে যান চলাচল। দুপুর 2:30টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। আলোচনা শেষে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে। এর আগে দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কুষ্টিয়া খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীসহ এলাকাবাসী। এ সময় আন্দোলনকারীরা ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে পুলিশ ক্যাম্পে পরিণত না করে থানা হিসেবেই রাখার দাবি জানান। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। বর্ষায় চট্টগ্রামের জলাবদ্ধতা সহনীয় রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম।
সকালে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে এসব মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, প্রকল্প সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় হয়েছে। এ সময় চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ জলাবদ্ধতা নিরসন প্রকল্প সংশ্লিষ্ট সংস্থাসমূহের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভায় বার্ষিক কার্যক্রম নিয়ে ওয়াসা, বন্দর ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা অংশ নেন। ময়মনসিংহ বিভাগীয় কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভালুকা উপজেলার গোয়ারি ভাওয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন। ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক শাহনায়াজ মল্লিক সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি কৃষক দল, বাশার আকন্দ সহ কৃষক দলের নেতৃবৃন্দ। কক্সবাজারে অনুষ্ঠিত হল স্কয়ার টয়লেটস লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন 2025। সকালে কলাতলিতে একটি হোটেলে আয়োজিত সম্মেলনে অংশ নেন 1600 সদস্য। চলতি বছরে স্কয়ার গ্রুপ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর শততম জন্মবার্ষিকী উদযাপন হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কয়ার টয়লেটরিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। অনুষ্ঠানে স্কয়ার গ্রুপের পরিচালক এরিক এস চৌধুরী, চিফ অপারেটিং অফিসার মালিক মোহাম্মদ সাঈদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকের ঢল নেমেছে পর্যটন স্পট সাজেক ভ্যালিতে। পর্যটন মৌসুমের শেষের দিকে এবং সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পর্যটক সাজেতে ঘুরতে যায়। কিন্তু অগ্রিম হোটেল বুকিং করে না আসায় বিপাকে পড়েন অনেকে। স্থানীয়রা জানায়, শুক্রবার প্রায় 5000 পর্যটক সাজেকে ঘুরতে আসেন, কিন্তু সাজেকের 116টি রিসর্ট কটেজে 4000-এর বেশি পর্যটকের ধারণ ক্ষমতা নেই। গোপালগঞ্জ ধান গবেষণা ইনস্টিটিউটের 10 লাখ টাকা চুরির মামলায় আন্তজেলা চোর চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত 2রা ফেব্রুয়ারিতে ধান গবেষণা ইনস্টিটিউট থেকে 10,83,000 টাকা চুরির ঘটনায় 3 ফেব্রুয়ারি অভিযোগ পাওয়া যায়। গত 5 ফেব্রুয়ারি ধান গবেষণা ইনস্টিটিউট থেকে সেখানকার মৌসুমি শ্রমিক নাজমুলকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে 7 ফেব্রুয়ারি রাতে খাগড়াছড়ি থেকে মোহাম্মদ হাবিব শেখ ও আতাউর রহমান রাজু নামে আন্তজেলা চোর চক্রের আরও 2 সদস্যকে গ্রেপ্তার করা হয়। দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। নাটোরের বড়াই গ্রামে উপজেলার বনপাড়া পৌরসভার একটি খাল খননের জন্য বিনা নোটিশে লিজ নেয়া ভূমি থেকে বাসিন্দাদের উচ্ছেদের প্রতিবাদে এবং পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও সড়ক অবরোধ করেছে ক্ষতিগ্রস্তরা। এ সময় বিক্ষুব্ধরা বনপাড়া পৌরসভার প্রশাসক ও এসিল্যান্ড আশরাফুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগ এনে তার অপসারণ দাবি করে। সারা বিশ্বে শান্তি কামনায় আশুলিয়ায় বিশেষ কীর্তনের আয়োজন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা। রাতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের গোপালবাড়ি বৃন্দাবন মন্দিরে এই কীর্তনের আয়োজন করে তারা। মাসব্যাপী এই কীর্তনের উদ্বোধন করেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। এ সময় হিন্দু ধর্মাবলম্বীরা সারা বিশ্বে শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করেন। কিশোরগঞ্জে হয়ে গেল এসএসসি 1998 ব্যাচের পুনর্মিলনী ও রজত জয়ন্তী উৎসব। গতকাল জেলা শহরের উবাই পার্কে অনুষ্ঠিত উক্ত মিলন মেলায় দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে 98 ব্যাচের হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সকালে কেক কাটার পর অনুষ্ঠানে কুশল বিনিময়, স্মৃতিচারণ, ফটো সেশন, ক্রীড়া ইভেন্ট, নাচ গানে দিন অতিবাহিত করেন অংশগ্রহণকারীরা। এরপরে এনটিভির ক্লোজ আপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী কণার সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে মিলন মেলা শেষ হয়। যত দ্রুত সম্ভব রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে একথা বলেন উপদেষ্টা। এর আগে 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়। আইন উপদেষ্টা জানান, পূর্ণাঙ্গ প্রতিবেদন এবং সুপারিশমালা রাজনৈতিক দল এবং গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর কাছে পাঠানো হবে। এরপর শিক্ষার্থী, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে
পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। দেশের স্বার্থে সর্বোচ্চ পর্যায়ে ঐক্যমত প্রতিষ্ঠার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেয়া হবে বলে আবারও জানান উপদেষ্টা। সর্বোচ্চ পর্যায়ে আপনার ঐক্যমত প্রতিষ্ঠার চেষ্টা করা হবে। এই সংস্কারগুলা করা হচ্ছে আমাদের ক্ষমতায় থাকা দীর্ঘায়িত করার জন্য না, তাহলে বহু কিছুই বাস্তবায়িত হবে। এবং আপনাদের মাধ্যমে আমি নিশ্চিত করে বলতে চাই, আমাদের এই সরকারের অযথা এই সময় ক্ষেপণ করা সরকারের থেকে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য ফান্ডামেন্টাল রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। এটা নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। 11 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 10 দিন জেলায় জেলায় সভা সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। পরে বিভাগীয় শহর এবং মহানগরে একই কর্মসূচি পালন করা হবে। বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান। বলেন, ভারতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে। এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে বিএনপির এই কর্মসূচি। ফ্যাসিবাদের দোসরদের প্রতি সরকারের যেভাবে কঠোর হওয়া দরকার ছিল তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে না পারলে আবারও ফ্যাসিস্টরা মাথা চারা দিয়ে উঠতে পারে। অবিলম্বে ফ্যাসিস্টদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে না পারলে আবারও হাসিনার দোসরদের পরাস্ত করা কঠিন হবে। ফেব্রুয়ারি মাসে আমাদের রাজনৈতিক কর্মসূচি থাকবে, চলমান রাজনীতি এবং অন্যান্য বিষয়ে। আমরা সেই কর্মসূচি 10 দিনের মধ্যে আমরা 64টি জেলা সভা সমাবেশ হবে। সেখানে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে জ্যেষ্ঠ নেতৃবৃন্দ তারা এই সভা সমাবেশে উপস্থিত থাকবেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতির সীমা লঙ্ঘন করে গাড়ি চালালে আগামী 21 ফেব্রুয়ারি থেকে ভিডিও দেখে মামলা দায়ের করবে ঢাকা মহানগর পুলিশ। সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের যান চলাচল সুরক্ষা এবং নিরাপত্তা বিভাগের প্রধান ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত হাসিব হাসান খান। কোনো গাড়ি 100 কিলোমিটারের গতিসীমা অতিক্রম করলেই মামলা করা হবে বলে জানান তিনি। এছাড়াও যেসব গাড়ি 3 বার গতিসীমা লঙ্ঘন করবে সেসব গাড়িকে এক্সপ্রেসওয়েতে ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এটার একটা স্পিড লিমিট আছে, কিন্তু যখন আপনি 197-এ যাচ্ছেন কিংবা 200-এ যাচ্ছেন, উই শুড স্টার্ট ভিডিও কেস। কারণ আমরা এই গাড়িগুলোকে স্টপ না করতে পারলে আমাদের যে কোনো মুহূর্তে ও তো মারা যাবেই, প্লাস আরও তার জন্যে আরও অনেকেই মারা যাবে। যে 20 তারিখের পর থেকে আমরা এই ভিডিও মামলা শুরু করব। দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, হামলা, পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে সুপ্রিম কোর্ট এলাকায়ও। হাইকোর্ট এলাকায় মুরাল ভেঙে ফেলা হবে এমন তথ্যের ভিত্তিতে সকাল থেকেই মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা নজরদারিও। আদালতের প্রত্যেকটি প্রবেশ মুখে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর এপিসি সহ অন্যান্য সরঞ্জাম। খুব জরুরি প্রয়োজন ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না কাউকে। চলমান রয়েছে তল্লাশি কার্যক্রম। বিপিএল শেষ হলেও বিশ্রাম নেই জাতীয় দলের ক্রিকেটারদের। 2 সপ্তাহেরও কম সময় পর শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টকে ঘিরে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। আজ শেরে বাংলায় প্র্যাকটিস করেছেন দলে থাকা 5 জন ক্রিকেটার: তানজিদ তামিম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, মোস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিব। দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেছেন সৌম্য। দলের বাইরে থাকা খেলোয়াড়দেরও অনুশীলনে ডেকেছিলেন হেড কোচ ফিল সিমন্স। বিপিএলের ফাইনালে অংশ নেওয়া ক্রিকেটারদের ছাড়া শেরে বাংলায় শুরু হয় এই প্র্যাকটিস সেশন পরিচালনায় ছিলেন এই ক্যারিবীয়। রাজধানীতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো মিয়া সুলতান খান দাবা টুর্নামেন্ট। এতে কূটনৈতিক শিক্ষার্থী সহ 200 জন অংশ নেন। গুলশানে পাকিস্তান হাইকমিশন ভবনে পাকিস্তান হাইকমিশন এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের যৌথ
ভাবে দাবা টুর্নামেন্টটি আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি বলেন, পাকিস্তান হাইকমিশনের ভবিষ্যতের যে কোনো উদ্যোগে অন্তর্বর্তী সরকারের সহায়তা থাকবে। পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন, এই ধরনের ইভেন্টের মাধ্যমে পাকিস্তান ও বাংলাদেশের যোগাযোগ এবং বন্ধুত্ব আরও জোরদার হবে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।